স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ওহি পৃথিবীর ২৭তম এপিসোডে। বরাবরের মতোই আমি মোহাম্মদ নাজমুল হুদা এবং আমার সাথে আছেন। আমি সাজ্জাদুর রাব্বি। তো আমরা আলাপ শুরু করি। আজকে আমাদের টপিকটা হচ্ছে সিস্টেম নিয়ে। বাংলাদেশে আমরা বিভিন্ন ধরনের সিস্টেম যে দেখি সরকারের এবং সরকারের বাইরের, আমাদের বিভিন্ন ধরনের রাষ্ট্রযন্ত্র সহ মা- মানুষের নাগরিক জীবন সুবিধা সমস্ত কিছু নিয়েই যেই ধরনের সেবা আমরা হচ্ছে যে দেখি বা যেই ধরনের কার্যক্রম আমরা দেখি, সেই সব জায়গাতে আমাদের কি মনে হয় না যে কোনো একটা জায়গায় সিস্টেমে গলদ আছে? গলদটা কিরকম? আমরা যে কোনো কিছু ডিজাইন করলে বা যে কোনো কিছু বানালে, আহ, আমরা উদাহরণের জন্য বলতে পারি যে রিসেন্ট যে ড্যাবটা হয়েছে আর কি, আমরা জানি যে বাংলাদেশে অলরেডি যে বিল্ডিংয়ের জন্য যেই ধরনের অ্যালাউন্স ছিল, আহ, রাব্বি ভাই আরো সুন্দরভাবে বলতে পারবেন, আহ, সেই ধরনের বিষয়গুলো হচ্ছে যে আরো বাড়ানো হয়েছে যাতে হচ্ছে যে শহরে আরো বেশি মানুষ অ্যাকোমোডেট করা যায়, কিন্তু ঢাকায় যে পরিমাণ পপুলেশন আছে তাতে অলরেডি আমরা আসলে রিসোর্সের এত পরিমাণ চাপ, এটা ঢাকার জন্য কিন্তু আসলেই বেসামাল হয়ে যাচ্ছে। তারপরেও যদি এমনভাবে আমরা পরিকল্পনা করি যাতে আরো মানুষ ঢাকায় থাকতে পারে, এটা আসলে আমাদের জন্য একটু দুঃখজনক যে আমাদের নীতি নির্ধারকরা এই ধরনের পরিকল্পনা প্রণয়ন করেন। তো এই যে এরকম হয়তো হচ্ছে যে অন্যান্য বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা দেখি সরকারের, সেসব জায়গাতে কিন্তু হচ্ছে যে মানে শুধুমাত্র যে বর্তমান সরকার আছে তা না, আমরা বিগত সরকারেও দেখেছি। এবং মানে এটা কোনো পার্টিকুলার সরকারকে ক্রিটিসাইজ করা না, এটা আমরা শুধুমাত্র সিস্টেম নিয়ে কথা বলবো। তো সেই সিস্টেমের জায়গা থেকে কিন্তু আসলে আমরা দেখছি যে এই জায়গাটাতে ইমপ্রুভ করা দরকার, মাল্টিডিসিপ্লিনারি টিম দরকার, যাতে করে হচ্ছে যে আমরা একটা সেন্সিবল প্ল্যানিং এবং সেন্সিবল অ্যাক্টিভিটি ইমপ্লিমেন্টেশন সব জায়গাতে দেখতে পারি। তো এই জায়গাতে এই বিষয়টা নিয়ে একটু রাব্বি ভাইয়ের সাথেই আলাপ করি, শুধু এই আজকে ড্যাপ নিয়েই হয়তো আমরা এটা আলাপটা আগাতে পারি। আহ নাজমুল ভাই, আসলে এই বিষয়টা কয়েকদিন আগেই তারা সংশোধনের জন্য একটা নিউজ এসেছে। সম্ভবত এটা অ্যাপ্রুভাল ফেসে আছে। তো বিষয়টা হচ্ছে, গত 10 বছর ধরেই আমরা, কিংবা 15 বছর ধরেই শুনতেছি ঢাকা শহর, মেগা সিটি ঢাকা শহরে জনসংখ্যা হচ্ছে 1 কোটি, কিংবা যদি পরিসংখ্যান হিসাবে আপনি যদি সার্চ করেন হয়তো 1.5 কোটি, ম্যাক্স 2 কোটি দেখাতে পারে। কিন্তু আহ সম্ভবত ঢাকা শহর 4-5 কোটি লোকের বসবাস বর্তমানে। কারণ যেভাবে আসলে মানুষ ঢাকামুখী হচ্ছে, আহ, প্রতিনিয়ত ঢাকার জনসংখ্যা বাড়ছে। এখন আপনি যখন একটা বিল্ডিং এর আহ, যে ফ্লোর রেশিও বলি বা যেটাই বলি, সহজ ভাষায় যদি বলি যে একটা বিল্ডিং যদি আগে 5 তলা করা যেত 20 ফিট সামনে রাস্তা থাকলে, এটা জাস্ট উদাহরণের জন্য বলছি, সেই জায়গায় এখন এটা 7 তলা করা যাবে। তার মানে আপনার ফ্ল্যাটের সংখ্যা বাড়ছে, ফ্ল্যাটের সংখ্যা বাড়া মানে হচ্ছে মানুষের সংখ্যা বাড়ছে। কিন্তু সেটার সাথে কি আসলে ফ্যাসিলিটিস গুলা বাড়ছে কিনা? আপনার ওই যে 5 তলা বিল্ডিং এ যে লোকগুলো থাকছে তাদের চলাফেরা প্রথমত আসতেছে, আপনি ওই জায়গা দিয়ে চলাফেরা হচ্ছে কিনা ঠিক মতো। তারা ইমার্জেন্সি সিচুয়েশনে, আমাদের দেশে তো ফায়ার হচ্ছে, প্রতিনিয়ত ফায়ার হচ্ছে। এখন কমার্শিয়াল জায়গাগুলোতে ফায়ার হচ্ছে, রেসিডেন্সিয়ালেও টুকটাক হচ্ছে, যেটা হচ্ছে কি হয়তো বা ওইভাবে নিউজে আসে না। আমি ফায়ারের একটা রিপোর্ট দেখেছিলাম, যেটা আসলে দেখে আমি খুব অবাকই হয়েছি যে এত পরিমাণ ফায়ার আমাদের দেশে হয়, যেটা নিউজ আসলে সবগুলো কভার করে না। তো রেসিডেন্সিয়ালে ফায়ার হলে কি হবে? তখন একটা ইমার্জেন্সি এক্সিট লাগবে, সামনে রাস্তাটা বড় লাগবে, ইমার্জেন্সি ইভাকুয়েশনের ব্যবস্থা থাকতে হবে, আপনার এখানে অ্যাম্বুলেন্স আসার সুযোগ থাকতে হবে, ফায়ারের যেই ভেহিকেল গুলো আছে সেগুলো আসার সুযোগ থাকতে হবে। তো এখন আপনার জনসংখ্যা শুধু বাড়ালেন, কিন্তু এটার সাথে যেই আপনার যেই সার্ভিসিবিলিটি, এটাকে আপনি গ্রো না করলেন, তাহলে তো মানে সমস্যা আমাদের বাড়তেই থাকলো। এখন আপনি যেটা বলেন সিস্টেমের কথা, হ্যাঁ সিস্টেমের কথাই, মানে আমরা মনে হয় ওই জায়গাটাতেই আটকায় আছি।
এখন দেখেন এই যে যারা এই নীতিমালাগুলো প্রণয়ন করে, সেখানে কি আসলে আমরা সাধারণ মানুষ হয়ে যেভাবে চিন্তা করতেছি সেই চিন্তাগুলো কি তারা করছে না? তাদের চিন্তা কি আসতেছে না? কারণ এখানে যখন আপনি একটা আরবান প্ল্যান করতেছেন, একটা শহর নিয়ে প্ল্যান করতেছেন, সেখানে অনেক পেশার মানুষ থাকবে। আপনি সোশ্যাল ইমপ্যাক্ট টা কি হবে? আপনার এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট টা কি হবে? কিংবা আপনার এই জায়গাতে আ উম মানে আর্কিটেক্টরা বলতে পারবে যে এখানে আসলে সৌন্দর্য বাড়ানোর জন্য কি হতে পারে? ইঞ্জিনিয়াররা বলতে পারবে যে আসলে আ এই এলাকার সয়েল কন্ডিশন কি? কিংবা এই জায়গায় ঘনবসতি হয়ে যাচ্ছে কিনা? বা পাশাপাশি বিল্ডিং এর দূরত্ব কতটুক রাখা দরকার? বা এখানে সামনে রাস্তা কতটুক থাকা উচিত? তা তো মানে প্রত্যেকটা প্রফেশন এটার সাথে জড়িত। এখন যখনই এই ধরনের কোন পলিসি তৈরি হচ্ছে, আমি এই গভর্নমেন্টের কথা বলছি না, যেকোনো গভর্নমেন্টের ক্ষেত্রে আমাদের বাঙালিদের একটা স্বভাব হচ্ছে, আমাদের যেটা মানে সুবিধা হয়, আমাদের যেটা সুবিধা হয় সেইটা যদি আ মানে নিয়ার ফিউচার এর জন্য খারাপ হয়, আমরা সেটাকে সবাই খুব সাপোর্ট করি। মানে এখন যদি ৫ তলা জায়গায় ৭ তলা হয়, আমার ২ টা বা ৪ টা ফ্ল্যাট যদি বাড়ে, আমার এই ২-৪ টা ফ্ল্যাটের ভাড়া বেশি আসবে। কিংবা আমি এই ২-৪ টা ফ্ল্যাট সেল করতে পারবো। তার মানে কিন্তু আমার পার্সোনালি আমি হচ্ছে লাভবান হচ্ছি এই নীতির কারণে। কিন্তু এইটা আসলে ওভারঅল কি ইমপ্যাক্ট টা ফেলতেছে? আমরা আসলে কি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এর দিকে আগাচ্ছি নাকি পিছাচ্ছি? এই জিনিসটাই আরকি। তো সিস্টেমের কথাই আরকি আমরা একটু মনে হয় সরকার কিভাবে নজর দিচ্ছে এই জায়গাটাই আমাদের প্রশ্ন। না, এটাই খুবই সুন্দর একটা কথা বললেন যে আসলে হচ্ছে যে আমরা ব্যক্তি অনুযায়ী হয়তো বা হয়তো কোনো একটা সেক্টর অনুযায়ী হয়তো বিশেষ করে রিয়েল এস্টেট সেক্টর যারা আছেন তারাই কিন্তু হয়তো এখানে লাভবান হওয়ার একটা সুযোগ আপাত দৃষ্টিতে আমরা খোলা চোখে যেটা বুঝতে পারি সেভাবেই মনে হচ্ছে। তো আমাদের কাছে মনে হয় কি যে আসলে একটা মাল্টিডিসিপ্লিনারি টিম থাকা উচিত এবং এমনভাবে এটা ডিজাইন করা উচিত এবং এটা সব ক্ষেত্রেই যাতে হচ্ছে যে শুধুমাত্র নির্দিষ্ট একটা গ্রুপকে পক্ষ করে বা নির্দিষ্ট একটা গ্রুপকে সুবিধা দেওয়ার উদ্দেশ্য নিয়ে বা ইনফ্লুয়েন্সড অবস্থায় আসলে যেন কোনো সিদ্ধান্ত গ্রহণ না করা হয় এবং এইটা আসলে আমাদের জন্য খুবই ক্ষতিকারক হয়ে যাচ্ছে। ধরেন যে আমরা শিক্ষানীতিতে আমাদের অনেক ড্যামেজ অলরেডি আমরা দেখেছি। আমরা স্বাস্থ্যনীতিতে অনেক ড্যামেজ আমরা দেখেছি এবং ধরেন যে একটা উদাহরণ দেই যে স্বাস্থ্য খাতে আমাদের বর্তমানে যিনি স্বাস্থ্য উপদেষ্টা আছেন, ওনার অনেক মন্তব্য কিন্তু আমরা শুনেছি যে যারা ডাক্তার আছেন বা যারা অ্যাকচুয়ালি মেডিকেল ফিল্ডের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত, তারা কিন্তু ওনার এই মন্তব্যগুলাকে সমালোচনা করেন। কারণ হচ্ছে যে উনি কিন্তু এই মেডিকেল টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের না। তো এই ধরনের অনেক ধরনের ইস্যু আছে যে হয়তো যে যেইখানে হচ্ছে কোয়ালিফাইড সেখানে না গিয়ে অন্য জায়গাতে আমরা হচ্ছে যে চলে আসতেছে এবং এটা আসলে আলটিমেটলি আমাদের আগের পডকাস্টের বিষয়টাই একটু কন্টিনিউ করে কারণ আমাদের সোসাইটিতে আসলে অনেক কম্পিটিশন এবং আমরা আসলে মেধা অনুযায়ী অনেক সময় যে নিজেদের কাজ খুঁজে পাই সেটাও হচ্ছে সুযোগ হয় না। সেই কারণে হয় কি আমরা যেখানে পারি, যেভাবে পারি সেই জায়গাতে আমাদেরকে প্লেসমেন্ট করার চেষ্টা করি। কিন্তু আল্টিমেটলি এটার একটা ফল হচ্ছে কি যে আমরা তখন হচ্ছে নিজের জায়গাটা ধরে রাখার জন্য আমরা কেউ একে অপরকে ছাড় দিতে চাই না। এবং ছাড় না দিতে চাওয়ার কারণে আমাদের একটা ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটি তৈরি হচ্ছে যেইটা আমাদের অর্থনীতি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের জীবনমান সমস্ত কিছু নিয়েই কিন্তু একটা গুরুতর একটা বাজে আহ, দিকে আমরা যাচ্ছি আমাদের ধারণা। তো আজকে খুব বেশি লম্বা করব না যদিও, তবে আমাদের হচ্ছে যে রিকমেন্ডেশন থাকবে যেহেতু আমরা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি সেই জায়গা থেকেই আসুন আমরা সহনশীল হই, আমরা মাল্টিডিসিপ্লিনারি অ্যাক্টিভিটির দিকে যাই। ধরেন যদি আমরা ড্যাপ নিয়ে যেহেতু শুরু করেছি, পুরো কমিটিটাই যদিও হচ্ছে যে থাকার কথা এখানে প্ল্যানারদের, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারদের এবং আরও অন্যান্য সংশ্লিষ্ট নাগরিক প্রতিনিধিদের, তারা হয়তো আছেন কিন্তু তাদের এই নামে মাত্র রিপ্রেজেন্টেশনটা বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং
কলিগদের কাছ থেকে হচ্ছে যে আসলে আহ, একটু মনে হয় যে না ইঞ্জিনিয়ারিং ডোমিনেটেড এই কমিটিটা, এবং হচ্ছে যে অন্য অন্যদের ভয়েসটা রেইজ করার সুযোগ থাকে কম। এবং আমি ইঞ্জিনিয়ারদের সমালোচনা করছি না, কিন্তু একটা নির্দিষ্ট গ্রুপে যখন হচ্ছে যে একটা নির্দিষ্ট পার্টিকুলার এক্সপার্ট অনেক বেশি থাকেন, তখন হয় কি সমাজের অন্যান্য কম্পোনেন্ট যারা আছে তারাও কিন্তু এই নীতি নির্ধারণে খুব বেশি একটা কমেন্ট করতে পারেন না। তো এই জায়গাটাতে হচ্ছে যে আম, আমার কাছে মনে হয় যে আমাদের একটা সিস্টেমিক চেঞ্জের প্রয়োজন, এবং কিভাবে বিভিন্ন ইস্যুগুলো কিভাবে হচ্ছে যে সমাধান করা যায়, এবং প্রত্যেকটা জায়গাতে কিভাবে মাল্টিডিসিপ্লিনারি টিম নিয়ে আসা যায়। অবশ্যই স্পেশালিস্টদেরকে রেসপেক্ট রেখেই, স্পেশালিস্টদেরকে ইগনোর করা যাবে না, তাদের মন্তব্যটাই আসলে ভ্যালুয়েবল হবে কারণ তারা স্পেশালিস্ট। বাট বাকিদের মন্তব্য যেন হচ্ছে যে গ্রহণযোগ্যভাবে নেওয়া হয়, এবং আমরা সাস্টেইনেবল ফিউচারের জন্য প্ল্যান করতে পারি, এইভাবে চিন্তাধারা যেন সরকার করতে পারে। এই রকম একটা সিস্টেম চেঞ্জ আমরা আশা রাখি, এবং এটা আমাদের আজকের রিকমেন্ডেশন থাকবে এই পডকাস্ট থেকে। নাজমুল ভাই, আমি ঠিক একটা জিনিস সম্ভবত মিস করছি, সেটা হচ্ছে বাংলাদেশে কিছুদিন ধরেই টুকটাক ভূমিকম্প হচ্ছে। বাংলাদেশের আশেপাশের দেশগুলোতেও কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান সব জায়গায় ভূমিকম্প হচ্ছে। বাংলাদেশেও ভূমিকম্পের একটা আহ, মানে প্রবণতা থাকেই। এবং ভূমিকম্প এখন আর এরকম কোনো ডিজাস্টার না যে এটা হয়তো 50 বছর 100 বছর পরে হবে বা 20 বছর পরে হবে। খুব মানে যে কোনো সময় ভূমিকম্প হতে পারে। এবং এই ভূমিকম্পের ফলে কিছুদিন আগে এরকম রিপোর্ট এসেছে, যদি 9 মাত্রার ভূমিকম্প হয় ঢাকা শহরের বেশিরভাগ বিল্ডিং আহ মানে তলিয়ে যাবে এবং আহ অনেক ক্ষয়ক্ষতি হবে। তো আমরা ওইদিকেও কি একটু খেয়াল রাখছি যে আমাদের আসলে আহ ভূমিকম্পের মাত্রা যাই হোক, সেটা এখন যদি আমি আবাসনের জায়গাটা যদি আরো বৃহৎ করি, সেখানে তো আপনার ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়বে। তাইলে আমার অনেকগুলো পয়েন্ট কিন্তু আসছে যে আমি শুধু যে ঢাকায় আবাসনটাকে বড় করছি তা না, সেটার সাথে কিন্তু আমাদের যে প্রাকৃতিক দুর্যোগের যেই বিষয়গুলা যেটা ঘটতে পারে যে কোনো সময়, সেটাকেও আমরা কিন্তু কনসিডার করছি কিনা এটা আসলে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। কারণ রিপোর্টে, আপনার এক রিপোর্টে বলতেছে এত মাত্রার ভূমিকম্প হলে অনেকগুলো বিল্ডিং গড়িয়ে যাবে, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হবে ঢাকা শহরে। আবার আরেকটা মানে অনুমোদনের জন্য চলে গেল যে আবাসন ব্যবস্থাকে আরো বড় করার জন্য ফ্লোর এরিয়া রেশিও বাড়িয়ে দিয়ে সেখানে হচ্ছে আগের চেয়ে বড় বড় বিল্ডিং তোলা যাবে। সো এই জায়গাটাই আসলে আর কি আমাদের কম্বিনেশনটা, প্রত্যেকটা ডিপার্টমেন্টের কম্বিনেশনটা হচ্ছে কিনা, আমাদের স্টেক হোল্ডারদের রিকমেন্ডেশন গুলো আসলে আসতেছে কিনা, প্রত্যেকটা পলিসি যেই যারা তৈরি করেন বা প্রণয়ন করেন, এই পলিসি মেকিং এ আসলে স্টেক হোল্ডার যারা আছে, যেমন এনভায়রনমেন্ট স্পেশালিস্ট যারা আছেন, তারা তো এই বিষয় নিয়ে কাজ করেন। তারা তারপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজ করতেছেন, আমাদের একটা মন্ত্রণালয়ও আছে। সো তো এই জায়গা থেকে আসলে এই পলিসি গুলো তৈরি করার ক্ষেত্রে তাদের রিকমেন্ডেশনটা যাচ্ছে কিনা বা সেটাকে কাউন্ট করা হচ্ছে কিনা। তো এইটাই আর কি আমাদের রেকমেন্ডেশন বলবো না, আমাদের মনে হয় মানে সবারই চাহিদা একটাই, যে যে একটা জিনিস তৈরি হলে বা একটা নিয়ম প্রণয়ন হলে সেটা যেন মানে ফিউচারের দিকে আহ ভালোর দিকে যায়, সেটা কোনো খারাপ কোনো রেজাল্ট আমাদেরকে না দেয়। এইটুকুই আর না, কি। অবশ্যই অবশ্যই এটাই হচ্ছে যে আমাদের আসলে এক্সপেকটেশন। আমাদের আসলে বলার জায়গা তো খুবই সামান্য, কিন্তু আমরা আমাদের সীমিত পরিসরে যতটুকু বলতে পারি, যেমন ধরেন যে ঢাকার কথা যদি আমরা এখনই বলি, একটা পুরো ডিস্ট্রিক্ট কিন্তু হচ্ছে যে শহরে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আপনি দেখেন যদি ঢাকাতে কেরানীগঞ্জ এলাকাটাও আস্তে আস্তে কিন্তু ঢাকার মধ্যে ঢুকে পড়ছে। মোহাম্মদপুরের সাইড থেকে কিন্তু অলরেডি কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় মানুষ বিল্ডিং করা শুরু করছে, এবং এটা আসলে আলটিমেটলি দেখতে কিন্তু ঢাকার একটা অংশই একটা সময় আমরা দেখতে পাবো। সেম কিন্তু হচ্ছে সাভারের ক্ষেত্রেও হচ্ছে।
আবার অন্যদিকে যদি আপনি হচ্ছে যে ঢাকার পূর্ব সাইডটাতে দেখেন যে ৩০০ ফিট এলাকাটা যেটা করা হয়েছে, ওইখানকেও কিন্তু আপনি হচ্ছে যে যদি মানে শেষ করেন আপনি কিন্তু দেখতে পারবেন যে এরপরে নারায়ণগঞ্জ। সেম হচ্ছে উত্তরার ক্ষেত্রে যদি চিন্তা করেন, ওটা কিন্তু এয়ারপোর্ট হিসেবে এলাকাটা ফাঁকা থাকার কথা ছিল, বাট ওইখানেও সেটেলমেন্ট এমন পর্যায়ে চলে গিয়েছে যে এরপরে কিন্তু আপনি ওই পাশে টঙ্গী, ওটা কিন্তু গাজীপুর জেলা। তার মানে হচ্ছে যে ঢাকা পুরো ডিস্ট্রিক্ট ইটসেলফ একটা শহর হিসেবে রূপান্তর হয়ে যাচ্ছে। কিন্তু ঢাকার আশেপাশের উপজেলাগুলোতে কিন্তু একটু সবুজায়ন এবং বনায়ন এগুলো করার হচ্ছে যে সম্ভাবনা যতটুকু ছিল সেটাও কিন্তু আমরা হারিয়ে ফেলছি। এবং এত বড় একটা শহর, এত বিশাল স্প্যান নিয়ে এবং এতগুলো মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদাভাবে রিসোর্স অ্যালোকেট করাও তো একটু ডিফিকাল্ট। তো ডিসেন্ট্রালাইজেশন নিয়ে অনেক ধরনের রিকমেন্ডেশন, অনেক ধরনের স্টাডিতে এসেছে এবং ঢাকার এই দুর্যোগ ঝুঁকির বিষয়ে যে ধরনের স্টাডি আমরা দেখেছি, আমার ধারণা যারা নীতি নির্ধারণী পর্যায়ে ছিলেন তারাও কিন্তু হচ্ছে যে এই বিষয়গুলো জানেন। কিন্তু আমাদের মাঝে মধ্যে হচ্ছে প্রশ্ন করতে ইচ্ছা হয় যে ওনারা যখন নীতিমালা প্রণয়ন করেন তখন কি আসলে এই জিনিসগুলা মাথায় রাখেন না, অথবা হচ্ছে যে ওনারা শুধুমাত্র অল্প কিছু ভেরিয়েবল নিয়ে কাজ করেন। তো আর কথা না বাড়াই, এটাই হচ্ছে যে আমাদের একটা সুন্দর এবং বসবাসযোগ্য শহর তৈরি করা উচিত। এবং ঢাকার যতটা পারা পারা যায় ঝুঁকি কমিয়ে দিয়ে আমাদের আসলে হচ্ছে যে একটা বসবাসযোগ্য, কারণ আমরা চাই না যে আসলেই কোনো প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে আমাদের ঢাকা এরকম একটা ঐতিহ্যের শহর, মসজিদের শহর, এটা ক্ষতিগ্রস্ত হোক। তো সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আমি মোহাম্মদ নাজমুল হুদা। আমি সাজ্জাদুর রাব্বি। সবাইকে ধন্যবাদ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।